নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। জামিনের আর্জি জানিয়ে ফের দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল। সিবিআই এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর। জেলে আটকে রাখা আইন বিরোধী দাবি কেজরি। গজলডোবায় ভোরের আলো নামে টুরিস্ট স্পট তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যে ভোরের আলোয় 600 কোটি টাকার মেগা ট্যুরিজম হাব তৈরি হচ্ছে, সেখানে ইচ্ছে হয়েছে বলে রিসর্ট বানিয়ে ফেললে বা ভেড়ি বানিয়ে মাছটার চাষ করলে তো মুশকিল, তাও আবার সরকারি জমিতে। ইচ্ছের মালিককে সেক্ষেত্রে একটু তো ভুগতেই হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন সরকারি জমি দখলমুক্ত করতে বলার পরেও কেউ যদি সরকারি জমিকে নিজের বলে দখল করে রাখেন, তাহলে তো ভুগতেই হবে। যেমন ভুগতে হলো শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলরকে। সুবিধার কি আছে? তো আমি তো এটা কোনো খাইই দেখছি না। সরকারের ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে, যে কদিন ভোগ করা সে কদিন ভোগ করেছি, পয়সা দিয়ে ভোগ করেছি। মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির ছিলেন, বাংলায় রয়েছেন সত্যবাদী কাউন্সিলর। নাম অবশ্য যুধিষ্ঠির নয়, নামটা রঞ্জন শীল। একদিকে কাউন্সিলর আর একদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মেম্বার। অভিযোগ, ডেভেলপমেন্ট যত না জেলার হয়েছে তার চেয়ে বেশি নাকি হয়েছে রঞ্জন শীলের মতো কাউন্সিলরদেরই। অভিযোগ, এসজেডি এর মেম্বার এবং শাসক দলের কাউন্সিলর হওয়ার সুবাদে সরকারি জমি মুড়ি মুড়কির মতো দখল করে রেখেছেন বাংলার আরও এক সৎ রঞ্জন। রাজগঞ্জে 1.33 একর জমি একাই দখল করে রেখেছিলেন তৃণমূল কাউন্সিলর। তৈরি হয়েছিল মাছের ভেড়ি, তৈরি হয়েছিল রিসর্ট। ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেই শুরু হয়েছে সরকারি জমি দখল অভিযান। শাসক নেতার স্বাদের সাম্রাজ্য বুলডোজারে গুড়িয়ে সরকারি বোর্ড লাগানো হয়েছে। জমিটা নিয়ে একটা অভিযোগ ছিল আমাদের কাছে, তো আজকে আমরা এই জমিটা চিহ্নিতকরণ করেছিলাম এবং আমাদের সমস্ত আধিকারিকদের সাথে পরামর্শ করে আজকে আমরা এই জমি সরকারি বোর্ড লাগিয়ে এটা ভেস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিতকরণ করে মার্ক করলাম। উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্প ভোরের আলো। রাজগঞ্জ বিধানসভার গজলডোবায় পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। 3 থেকে 4 স্টার হোটেল, রিসর্ট, গলফ কোর্স, টুরিস্ট লজ, এমনকি হেলিপ্যাডও তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কাজ শুরু হলেও জমি নিয়ে বিস্তর অভিযোগ ছিল। 1987 সালে দখল সত্ত্ব নিয়েছিলাম, সরকারকে ট্যাক্সও দিই। সরকারে যখন ভোরের আলো দিদি মমতা ব্যানার্জির প্রকল্প যখন হয় তখন আমার কাছে 4 বিঘা জমি চেয়েছিল, আমরা দিয়েও দিয়েছি। বাকি জমিটা আমরা পড়ে আছে, সরকারের কাজে লাগছে না, আমরা বলছি লং টাইম লিজ দেওয়া হোক, সেটা সরকারের বিবেচনাধীন। এখন সরকারের দরকার পড়েছে, নিয়েছে, তাতে অসুবিধার কি আছে? ভোরের আলো প্রকল্পের জন্য জমি প্রয়োজন। প্রায় 600 কোটির সরকারি প্রজেক্ট, হোটেল, রিসর্ট, এমনকি হেলিপ্যাড তৈরির কাজও জোর কদমে চলছে। সেই কারণেই কি সরকারি জমি উদ্ধার, নাকি বাস্তবের জমির পাশাপাশি শাসকের রাজনৈতিক জমিটাও পুনরুদ্ধারের চেষ্টা চলছে? প্রশ্নটা উঠছে লোকসভার রেজাল্টের কারণেই। শিলিগুড়ি পুরসভার 47টা ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডেই বিজেপি এগিয়ে। রঞ্জন শীল শর্মার 36 নম্বর ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। রঞ্জন সহ বহু কাউন্সিলরের বিরুদ্ধে দখলদারির অভিযোগ অনেক দিনের। গজলডোবা যে বিধানসভায়, অর্থাৎ রাজগঞ্জ, সেখানেও পিছিয়ে গিয়েছে তৃণমূল। রাজগঞ্জ বিধানসভায় 2021-এ প্রায় 16,000 ভোটে জিতেছিল তৃণমূল। লোকসভার রেজাল্টে দেখা যাচ্ছে রাজগঞ্জে প্রায় 60,000 ভোটে এগিয়ে গেছে বিজেপি। কয়েকশো হেক্টর জমি হলো ভেস্টল্যান্ড, ওখানে অনেক হোটেল হয়ে গেছে, অনেক এরকম ব্যবসায় ভিত্তিক কাজ চলছে। আমার ওখানে মাছের চাষ ছাড়া আর কিছুই হয় না। সাধারণ মানুষের বক্তব্য যে আপনারটা কি কোনো উদ্দেশ্য নিয়ে করা, শুধু একটা জমি নাকি আরো জমি? তাহলে দেখা যাক, পয়সা দিয়ে ভোগ করছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন অভিমানী চম্পাই সোরেন। হেমন্ত সোরেনকে কুর্সি ছাড়লেন চম্পাই। কোর্টে যাওয়া তোড়জোড় ইডির, হেমন্তের শপথে প্রশ্নচিহ্ন। মুখ্যমন্ত্রীর কথা শুনে তৃণমূলেরই অনেকের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় পুরো বোর্ডগুলো ভেঙে দিতে পারেন। এমনিতেই লোকসভা ভোটে পুরো এলাকাগুলোতে ভালো রেজাল্ট করতে পারেনি তৃণমূল। কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ির মতন পুরসভার বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। শুধু পুরসভা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের সংগঠন এবং গণসংগঠনগুলোতেও বেশ কিছু রদবদল করতে পারেন, বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলোতে।
জুলাই এসেছে, দক্ষিণবঙ্গে এসেছে বর্ষাও। জুলাইয়ে বাংলার আবহাওয়া বদলের পাশাপাশি শাসক দলেরও কি আবহাওয়া বদলানোর পথে? I will throw them out. সে যত বড়ই নেতা নেত্রী হোক। গত 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বাভাস দিয়েছিলেন, সেই পূর্বাভাসটাই কি টের পাওয়া যাবে জুলাইতে? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। নেতা ও জনপ্রতিনিধিদের নেগেটিভ ভাবমূর্তি, আর সেই কারণেই সরকার ও দলের ওপর বিরূপ প্রভাব লোকসভা পরবর্তী পর্যালোচনায় নাকি, এমনটাই মনে করছে তৃণমূল। আর সেই সূত্রেই জোরালো হচ্ছে রদবদলের সম্ভাবনা। দলীয় সূত্র খবর, লোকসভা নিরিখে খারাপ ফলের দায় বর্তাবে দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর। খারাপ ফলের কারণে নেতৃত্বে রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। ফলের ওপর ভিত্তি করে সংগঠনকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 2019-এর লোকসভায় খারাপ ফল করেছিল তৃণমূল, সেই তুলনায় 2024-এ আসন সংখ্যা বাড়িয়ে রেকর্ড 29টা আসন ছুঁয়ে ফেলেছে শাসক দল। তারপরেও উত্তরবঙ্গের ফলাফল তাদের ভাবাচ্ছে। উত্তরের 8টা লোকসভা, কোচবিহার বাদে আর কোনো আসনে পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল। মালদা দক্ষিণ কংগ্রেসের ঘরেই গিয়েছে, বাকি 6 আসনই ধরে রেখেছে বিজেপি। শোনা যাচ্ছে নেতৃত্ব বদলের সম্ভাবনা 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মিলবে। মুখ বদলের সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নিয়ে বিশেষ ভাবনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও সংগঠনের রদবদলের সম্ভাবনা রয়েছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না একাধিক জেলা সভাপতি বদলের সম্ভাবনাও। ছাত্র ও যুব সংগঠনেও রদবদলের খবর পাওয়া যাচ্ছে। সায়নী ঘোষ বা পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় সংগঠনে তাদের জায়গায় নতুন কোনো মুখ আসতে পারে। দুর্গাপুরের মতো একের পর এক পুরসভায় পিছিয়ে গিয়েছে তৃণমূল। এমনকি কলকাতা পুরসভাতেও প্রায় 50-এর কাছাকাছি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে গিয়েছে এই লোকসভা ভোটের নিরিখে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। কলকাতার মেয়রের এই ব্যাখ্যা সত্ত্বেও পুরো চেয়ারম্যান বা মেয়রদের অনেকের ক্ষেত্রেই নাকি বহু চমক অপেক্ষা করছে। যা জানা যাচ্ছে তাতে 21-এর মঞ্চেই 26-এর মহারণের জন্য ঘর সাফাই দেখতে পাওয়া যাবে বলে জোর হাওয়া তৃণমূলের অন্দরেই। যারা ভালো ছাত্র হয় তো তুষ্টিতে ভোগে না। বিরোধীরা এখনো তাদের পর্যালোচনা সম্পূর্ণ করে উঠতে পারলো না। তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আবার নতুন উদ্যমে কাজ করা আমরা শুরু করে দিয়েছি। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিএসএফ এর গুলিতে জখম যুবক। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি, গুরুতর জখম ওই যুবক।